আসসালামু আলাইকুম। আজ আমরা আলোর প্রতিসরণ থেকে পড়ব। আমরা গতদিন আলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা আলোর প্রতিফলন পর্যন্ত আলোচনা করেছিলাম। সুতরাং আজকে শুরু করব আলোর প্রতিসরণ থেকে এবং আজকেই আলো চ্যাপ্টারটা শেষ করে দেব। কেমন? আচ্ছা, আমি প্রথমেই দেখো কিছু কোশ্চেন তোমাদের সামনে রেখেছি এবং বেশ জুম করেই রেখেছি যাতে তোমরা স্পষ্টভাবে লেখাগুলো দেখতে পাও এবং বুঝতে পারো। তোমরা ভিডিও পজ করে প্রথমে কোশ্চেনগুলো লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে প্রথমে কোশ্চেনগুলো লিখে নাও। আমি একবার বলে দিই, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় একবার বলে দিই। এক নম্বর হচ্ছে আলোর প্রতিসরণ বলতে কি বোঝো? 2, আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 3, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপাতন কোণ, প্রতিসরণ কোণের সংজ্ঞা দাও। 4, ঘনমাধ্যম এবং লঘুমাধ্যম বলতে কি বোঝো? 5, আলো ঘনমাধ্যম থেকে লঘুমাধ্যমে গেলে কোন দিকে বেঁকে যায়? 6 বলছে আলো লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যমে গেলে কোন দিকে বেঁকে যায়? 7, আলোর প্রতিসরণের সূত্রগুলি কি কি? 8, প্রতিবিম্ব কি? 9, প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি? 10, সদ্বিম্ব ও অসদ্বিম্বের সংজ্ঞা। 11, সদ্বিম্ব এবং অসদ্বিম্বের পার্থক্য কি? 12তে পার্শ্ব পরিবর্তন, অর্থাৎ পার্শ্ব পরিবর্তনে কোন কোন জিনিসের পার্শ্ব পরিবর্তন হয়, কিভাবে হয়, আমরা সেইগুলোই আলোচনা করে নেব। 13তে আলোর বিচ্ছুরণ কি? 14, সাদা আলোর বিচ্ছুরণে কি কি বর্ণ পাওয়া যায়? সাদা আলোর বিচ্ছুরণে যে বর্ণগুলো পাওয়া যায় তার প্রান্তিক বর্ণ দুটি কি কি? 16, আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ। 17 হচ্ছে সূর্য থেকে আসা কয়েকটি রশ্মির নাম। আর 18 নম্বর হচ্ছে এক্স রশ্মির ব্যবহার কি? আমরা মোটামুটি এইগুলো নিয়েই আজকে আলোচনা করব। 18 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ না, ওখানে লেখা আছে এক্স রশ্মির ব্যবহার কি। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে নাও আগে, কারণ আমি যখন ক্যামেরাটা একটু দূরে সরিয়ে দিলেই তোমরা দেখতে পাবে না বা ভালো করে বুঝতে পারবে না। বেশ, তাহলে এবার শুরু করছি। আমরা প্রথমে বলছি যে আলোর প্রতিসরণ বলতে কি বোঝো। এবার কিন্তু কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখতে পাবে না, শুধু আমি উত্তর বলবো, তোমরা সেই অনুযায়ী খেয়াল করবে। আমরা পড়ছি আলো চ্যাপ্টার। আলোর প্রতিসরণ হচ্ছে, আমরা দেখেছি আলো কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যখন দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় তখন আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এটাকে আমরা কি বলেছিলাম? আলোর প্রতিফলন, তাই তো? দেখো, আমরা যখন বলছি তখন বলছি আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এটা যেমন ঠিক তেমনভাবে এটাও ঠিক যে আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। এটা ধরো একটা অন্য মাধ্যম, মনে করো আলোটা বাতাস থেকে আসছিল, বাতাসের মধ্যে দিয়ে আসছিল, বাতাসের মধ্যে দিয়ে আস্তে আস্তে কাঁচের গায়ে এসে পড়ছে, তাহলে এটা হচ্ছে কাঁচ মাধ্যম। আসছিল বাতাসের মধ্যে দিয়ে আর এখন আসছে, পড়ছে কোথায়? এসে কাঁচের উপর। তাহলে এই বাতাস আর কাঁচকে আলাদা করে রেখেছে কি? এই যে একটা মাধ্যম, অর্থাৎ কাঁচ মাধ্যম। সেই কাঁচ মাধ্যমের মধ্যে যখন এসে পড়ে তখন ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে, দুটো মাধ্যমের বিভেদ তল থেকে আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে আলোটা যাওয়ার কথা ছিল কোন পথে? এই পথে আসছিল। তাহলে আলোটা যদি কোনো মাধ্যম না থাকতো তাহলে আলোটা সোজা এই পথে বেরিয়ে যেত, এইভাবেই যেত, কারণ আমরা জানি আলো সরল রেখায় চলে। কিন্তু অভিমুখ
কিন্তু এখানে দ্বিতীয় একটা মাধ্যম থাকার জন্য আলোটা এই পথে না গিয়ে সে তার অভিমুখ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। এখানে একটা লম্ব কল্পনা করে নাও। তাহলে আলো যখন কোন একটা মাধ্যমের মধ্যে দিয়ে আস্তে আস্তে অন্য কোনো মাধ্যমের বিভেদ তল আপতিত হয়, তখন আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। অভিমুখ ছিল এটা, কিন্তু সে অভিমুখটা পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে আলোটা এসে দুই মাধ্যমে বিভেদ তলে আপতিত হয় তাকে বলা হয় আপতিত রশ্মি। ঠিক আছে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে রশ্মিটা অভিমুখ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে সেটা বলা হয় প্রতিসৃত রশ্মি। তাহলে এইটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আপতিত আলোর যে অংশটা অভিমুখ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে সেটা বলে প্রতিসৃত রশ্মি। তোমরা জানো এটা হচ্ছে যেটা দুটো মাধ্যমকে আলাদা করছে সেটা বলে বিভেদ তল। আলো যেখানে এসে আপতিত হয় তাকে বলা হয় আপতন বিন্দু। এগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি, আমি লিখছি না। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, আপতিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ। প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ হলো। তাহলে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন হলো এবং তার বিভিন্ন অংশ দেখানো হলো। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো আমি 1, 2, 3 একটাতেই করে দিয়েছি। 4 নম্বর হচ্ছে ঘনমাধ্যম এবং লঘুমাধ্যম বলতে কি বোঝো। আমরা ঘনমাধ্যম এবং লঘুমাধ্যম দেখব আলোর গতিবেগের উপর ভিত্তি করে। ঠিক আছে, যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি তাকে বলা হয় লঘুমাধ্যম। যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি সেই মাধ্যমকে বলা হয় লঘুমাধ্যম। আর যে মাধ্যমে আলোর গতিবেগ অপেক্ষাকৃত কম তাকে বলা হয় ঘনমাধ্যম। তাহলে যেখানে আলোর গতিবেগ বেশি সেটা লঘু, আর আলোর গতিবেগ কম হলে সেটা হচ্ছে ঘন। ঠিক আছে, সেই হিসাবে বাতাসকে আমরা ধরে নেব সবচেয়ে লঘু। ঠিক আছে, বাতাস হচ্ছে সবচেয়ে লঘু মাধ্যম। তাহলে এটা হচ্ছে লঘু মাধ্যম, কারণ এটা বাতাস বলেছি। আর কাঁচ, তাহলে কাঁচ বাতাস যদি সবচেয়ে লঘু হয় তাহলে কাঁচ অপেক্ষাকৃত ঘন। ঠিক আছে, অর্থাৎ বাতাসের চেয়ে কাঁচ বেশি ঘন মাধ্যম। অর্থাৎ বাতাসের আলো যত তাড়াতাড়ি যেতে পারে কাঁচ মাধ্যমে তত তাড়াতাড়ি যেতে পারে না। তাহলে বাতাসের চেয়ে কাঁচ হচ্ছে ঘন মাধ্যম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কোন দিকে ভেঙে যায়। আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন সেটা অভিলম্বের দিকে সরে আসবে। ঠিক আছে, আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে সেটা অভিলম্বের দিকে সরে আসবে। আর আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, ঘন থেকে যদি লঘুতে যায় তাহলে আলোর যাওয়ার গতিপথ ছিল এটা, যদি ঘন থেকে লঘু মাধ্যমে আসে তাহলে আলো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, অভিলম্বের কাছে সরে আসেনি। দেখো ওর যাওয়ার পথ ছিল এটা, যদি এই দিকে সরে আসতো, যদি এই দিক দিয়ে যেত তাহলে বলতাম অভিলম্বের কাছে সরে আসছে। যেহেতু ওর গতিপথ থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ অভিলম্ব থেকে যেহেতু দূরে সরে যাচ্ছে, তাই বলবো ঘন থেকে আলো যদি লঘু মাধ্যমে আসে তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তখন এটা বোঝা যাচ্ছে। তাহলে আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে অভিলম্বের দিকে সরে আসে, আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় অভিলম্বের থেকে দূরে সরে যায়।
আচ্ছা, আপাতন কোণকে আমরা আই দিয়ে লিখি আর প্রতিসরণ কোণকে আমরা আর দিয়ে লিখি। ঠিক আছে, আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ আই। আলোর প্রতিসরণের সূত্র হচ্ছে যে আপাতন কোণ তার সাইন SIN সাইন এবং প্রতিসরণ কোণকে আর তার সাইন। তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক হয়। কেমন? তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক যখন একটা নির্দিষ্ট বর্ণের আলো আপতিত হয় আর যখন মাধ্যম দুটো নির্দিষ্ট হয়। তাহলে দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং নির্দিষ্ট বর্ণের আলো প্রবেশের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। কখনো যেন বলো না আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইন ধ্রুবক, উল্লেখ করবে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। অনেকে এইভাবে বলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইন, অর্থাৎ দুটো কোণ উল্লেখ করবে তারপর একবার সাইন উল্লেখ করবে, সেটা নয়, দুটো কোণ উল্লেখ করবে দুবার সাইন উল্লেখ করবে। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক দুটো নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট মানের আলোক রশ্মির ক্ষেত্রে। হয়েছে? এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে আলোর প্রতিফলনের মতোই আবর্তিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব সর্বদা একই সমতলে অবস্থিত। আচ্ছা, আমাদের 7 পর্যন্ত হলো। 8, 9, 10 আমি একটু বাদ রাখছি, 8, 9, 10, 11 একটু বাদ রাখছি। আমরা আলোর বিচ্ছুরণ আগে চলে গেলাম। হ্যাঁ, 13 থেকে বলছি, আলোর বিচ্ছুরণটা আগে বলছি। আলোর বিচ্ছুরণ কাকে বলে? আলো যখন কোন একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য একটা মাধ্যমে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলতে হবে বহু বর্ণযুক্ত কোন আলো বা যৌগিক আলো, এক কথা হচ্ছে যৌগিক আলো, যখন যৌগিক আলো যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে পড়ে তখন ওই একটা যৌগিক বর্ণটা বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। ঠিক আছে, যৌগিক বর্ণটাকে বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ, অর্থাৎ একটা যৌগিক বর্ণ বিভিন্ন মৌলিক বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। যৌগিক বর্ণ কাকে বলে? যখন কোনো আলো বিভিন্ন রঙের সমষ্টি হয় তখন সেই আলোটাকে বলা হয় যৌগিক আলো বা যৌগিক বর্ণ। আর যখন কোনো আলো একটাই রঙের সমষ্টি হয় তখন সেটা হচ্ছে মৌলিক। ঠিক আছে, যেমন যদি বলি লাল আলো, লাল চিরকাল। ঠিক আছে, লালকে তুমি কোনোভাবে নীল বলতে পারবে না, নীল আলো নীল। কিন্তু সাদা আলোর মধ্যে থাকে বেনিয়া সহকলা, বেগুনি থেকে একবারে লাল পর্যন্ত, বেনিয়া সহকলা। তাহলে সাদা আলো কি কি বর্ণ নেই? বেনিয়া, সহ কলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে সাদা আলো একটা মৌলিক বর্ণ ছিল, কিন্তু সেটা যখন কোনো বিশেষ প্রতিসারক তলে এসে পড়ে তখন সেই সাদা আলো বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। ঠিক আছে, এই ঘটনাটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। তাহলে সাদা আলো কটা বর্ণের সমষ্টি হলো? সাদা আলো 7টা বর্ণের সমষ্টি। কি কি? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এদেরকে যেভাবে সাজানো হয়েছে, সাদা আলো বিশ্লিষ্ট হয়ে ঠিক এইরকমই 7টা বর্ণে ভেঙে যায়। কোথায় পড়লে ভাঙে? যেমন প্রিজম হচ্ছে এমন একটা প্রতিসারক মাধ্যম
বা বিচ্ছুরক, যা বিচ্ছুরিত করে। আচ্ছা, তাহলে সাদা আলোর বিচ্ছুরণে প্রান্তিক বর্ণ দুটো, প্রান্তিক মানে যারা প্রান্তে বা ধারে থাকে সেই বর্ণ দুটো, ঠিক আছে। প্রান্তিক বর্ণ কি কি হলো, একটা হচ্ছে বেগুনি, একটা হলো লাল। সাদা আলোর বিচ্ছুরণে প্রান্তিক বর্ণ দুটো হচ্ছে বেগুনি এবং লাল। কেমন? তাহলে 13 ছিল আলোর বিচ্ছুরণ, 14 সাদা আলোর বিচ্ছুরণে কি কি বর্ণ পাওয়া যায়, 7টা বর্ণ পাওয়া যায় বললাম। 15 সাদা আলোর বিচ্ছুরণের প্রান্তিক বর্ণ বললাম। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ। আচ্ছা দেখো, সাদা আলো যখন প্রিজমের উপর পড়ছে তখন তো 7টা বর্ণে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতিতে কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে দেখবে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরে পরেই আমরা আকাশে রামধনু দেখতে পাই বা রংধনু দেখতে পাই। ওখানে দেখবে অনেকগুলো বর্ণ থাকে, রংধনুতে অনেকগুলো বর্ণ পরপর সাজানো থাকে। ওটা কি কেউ সাজিয়ে দিয়ে আসে? কেউ সাজিয়ে দেয় না, কিন্তু প্রকৃতিতেই আলোগুলো পরপর সাজানো থাকে। তাহলে ওইটা প্রকৃতিতে, ওই যে রংধনুটা আলোর বিচ্ছুরণের ফলে তৈরি হচ্ছে, সেটা প্রকৃতিতে পাওয়া যায়। আলো যখন সূর্য থেকে আসা আলোটা যখন বায়ুমণ্ডলে বিভিন্ন ধূলিকণা, বৃষ্টির কণা এসবের দ্বারা প্রতিফলিত হয় এবং প্রতিসৃত হয়, তখনই প্রতিফলিত বলবো না, বিচ্ছুরিত হয়। তোমরা বিচ্ছুরণটা এখন করলে, যখন বিচ্ছুরিত হয় তখন ওই আলো ওইরকম বিভিন্ন বর্ণে, সূর্যের আলো সাদা হয়, সূর্যের আলোটা বিভিন্ন বর্ণে ভেঙে যায়। কিন্তু প্রিজমে যেমন এই যে সাদা আলো ভেঙে গিয়ে 7টা বর্ণ পরপর সুন্দর করে সাজানো থাকে, রংধনুতে সেরকম বর্ণ তো পাওয়া যায় অনেকগুলো, কিন্তু 7টাই যে পাওয়া যায় এরকম না। কেমন? 7টা বর্ণ থাকে ঠিক কথা, কিন্তু অত ভালোভাবে তারা সেপারেট হতে পারে না, আলাদা হতে পারে না, ভাঙতে পারে না, বিচ্ছুরিত হতে পারে না। সেই জন্য দেখবো কখনো 3টে, কখনো 4টে, কখনো 5টা, হ্যাঁ কখনো বা 7টা রঙই পাওয়া যায়। হয়েছে? আচ্ছা, তাহলে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ কি হলো? রংধনু বা রামধনু। 17টা হচ্ছে সূর্য থেকে আসা কয়েকটি রশ্মির নাম। সূর্য থেকে আসা আমরা অনেক রশ্মির নামে জানি, যেমন প্রথমেই বলি ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রে। ঠিক আছে, আলট্রাভায়োলেট রে কি করে বলো তো? আমাদের ইউভি রশ্মি আমাদের পরিবেশের ওজোন স্তরের ক্ষতি করে, তাই তো? পরিবেশের ওজোন স্তরের ক্ষতি করে। ওজোন স্তরকে ভেদ করে আসার সময় ওজোন স্তরে ক্ষয় হয়। আর কি হয়? আর ওজোন স্তরের ক্ষয়ের জন্য আমাদের পরিবেশের উষ্ণতা দিন দিন বেড়ে যাচ্ছে। একইভাবে আরও একটা রশ্মি হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড, ঠিক আছে। এই সমস্ত রশ্মিগুলো সূর্য থেকে পৃথিবীতে আসে। তাহলে ইউভি রশ্মি, ইনফ্রারেড, এই সমস্ত রশ্মিগুলো সূর্য থেকে পৃথিবীতে আসে। আচ্ছা, এক্স রশ্মি আমরা জানি, এক্স রশ্মির কি ব্যবহার? এক্স রশ্মি ব্যবহার করা হয় তোমার কোনো শরীরে কোনো হাড় ভেঙে গেলে সেই হাড় ভাঙা পরীক্ষা করার জন্য আমরা সাধারণত এক্স রশ্মি ব্যবহার করি, তাই তো? অর্থাৎ ভেঙে যাওয়া হাড়ের সঠিক অবস্থান বুঝতে আমরা এক্স রশ্মি ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাব আমরা 8-এ, প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব কাকে বলে? যখন একটা আলো, ধরো এখানে একটা বিন্দুর একটা বস্তু রয়েছে, এই বস্তু থেকে আলো এসে যখন, মনে করো এখানে আয়না রাখা আছে, আয়নার উপর আলোটা এসে পড়ছে, সেখান থেকে আলোর প্রতিফলন ঘটবে। আবার এখান থেকে যদি আরেকটা আমি রশ্মি টানি, আরেকটা যদি আলোক রশ্মি দেখাই,
দেখো একটা আলোক বিন্দু থেকে তো একটাই রশ্মি বার হয় না, অনেক রশ্মি বার হয়। যদি আমি আর একটা রশ্মিকে দেখাই, মনে করো একটা রশ্মি লম্বভাবে পড়লো, তাহলে আমরা দেখো আগেই বলেছিলাম, আমি আর পুরো ডিটেলসে যাচ্ছি না, অত সময় নেই যেহেতু এটা রিভিশন ক্লাস। তাহলে আলো এখান থেকে যখন লম্বভাবে পড়বে তখন সে লম্বভাবেই ফিরে যাবে, লম্বভাবে আপতিত হলে লম্বভাবেই প্রতিষ্ঠিত হবে। দেখো আপতিত রশ্মি দুটো কখনোই কোনো জায়গায় মিলিত হচ্ছে না, কিন্তু যদি আপতিত রশ্মিটাকে পিছনের দিকে বাড়িয়ে দেই, তাহলে এই রশ্মি দুটো একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে যে এই বস্তুটা, এখানে যে বস্তুটা রাখা আছে সেই বস্তুটার প্রতিবিম্ব, সেই বস্তুটার সেই রকমই দেখতে আরেকটা বস্তু আমরা এইখানটায় দেখতে পাচ্ছি, কিন্তু বস্তুটা আসলেও রাখা আছে কোথায়? বস্তুটা রাখা আছে এখানে, কিন্তু সেটাকে দেখতে পাচ্ছি কোথায়? মনে হচ্ছে বস্তুটা এখানে রয়েছে। তাহলে এই বস্তুটাকে বলা হয়, এই দ্বিতীয় বস্তুটাকে বা দ্বিতীয় বিন্দুটাকে বলা হয় ওই বিন্দুটার, প্রকৃত বিন্দুটার প্রতিবিম্ব। কেমন? অর্থাৎ আলো যখন কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ যখন কোনো বিন্দুতে প্রকৃতই মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, অবশ্যই প্রতিফলন বা প্রতিসরণের পরে। যখন রশ্মি দুটো প্রকৃতই কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। আমরা জানি প্রতিবিম্ব দুই প্রকার, একটা হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে কি অসদ্বিম্ব। সদ্বিম্ব কোনটা? আচ্ছা, অসদ্বিম্ব কোনটা? যখন কোনো বিন্দু থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতই মিলিত হয় না, ঠিক আছে? দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতই মিলিত না হয়ে মনে হয় যে ওইখান থেকে আসছে, ঠিক আছে? তাহলে প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুচ্ছ প্রকৃতই কোনো বিন্দুতে না মিলিত হলে যে প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্বটাকে বলা হয় অসদ্বিম্ব। যেমন অসদ্বিম্ব কোথায় তৈরি হয় আমরা দেখেছি আয়নাতে। আর সদ্বিম্ব যদি রশ্মিগুচ্ছ কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর প্রকৃত যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বটাকে বলা হয় সদ্বিম্ব। অর্থাৎ দ্বিতীয় বিন্দুটাকে বলা হয় প্রথম বিন্দু সদ্বিম্ব। যদি প্রকৃতই মিলিত হয় তাহলে সদ্বিম্ব, আর যদি প্রকৃতই মিলিত না হয় তাহলে তারা অসদ্বিম্ব। হয়েছে? তাহলে সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য কি হবে? সদ্বিম্বে আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর প্রকৃতই কোনো বিন্দুতে মিলিত হয়, কিন্তু অসদ্বিম্বে আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হয় না। সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দাতেও ফেলা যায়, কিন্তু অসদ্বিম্বকে চোখে দেখা গেলেও পর্দাতে ফেলা যায় না। সদ্বিম্ব কোথায় তৈরি হয়? সদ্বিম্ব যেমন উত্তল লেন্সে, কেমন? উত্তল লেন্সে, ক্যামেরার ফটো ফ্রেমে নয়, ক্যামেরাতে এর ছবি তোলা যায় সদ্বিম্বের, অসদ্বিম্বের ছবি তোলা যায় না। সদ্বিম্ব কোথায় তৈরি হয় বললাম? উত্তল লেন্সে। আর অসদ্বিম্ব এরকম সমতল দর্পণে, ঠিক আছে? এগুলো হচ্ছে সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে পার্থক্য। যেহেতু তোমাদের এগুলো আলোচনা হয়েছিল তাই আমি আর পুরো ডিটেলসে গেলাম না, এবং রিভিশন ক্লাসে অত সময় নষ্ট করলেও হবে না, তোমরা সব জানো এগুলো মোটামুটি। হয়তো কিছু ভুলে গেছলে, কিছু দরকার ছিল একটু সামান্য মনে করিয়ে দেওয়ার, সেটা আমি মোটামুটি মনে করিয়ে দিলাম তোমাদের। তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, আর একটা পার্শ্ব পরিবর্তন তো রইল। পার্শ্ব পরিবর্তন বলতে পাশাপাশি পরিবর্তন। যদি আমি একটা লেটার লিখি, ধরো যদি আমি বলি যে এল বা সি, সি বলি, হ্যাঁ সি, যদি আমি বলি সি, সি লেটারটার দেখো দর্পণ থেকে, মনে রাখবে দর্পণ থেকে
ওই বিন্দুটার যতটা দূরত্ব তার প্রতিবিম্ব দর্পণ থেকে ঠিক ততটা দূরত্বেই তৈরি হবে। তাহলে দর্পণ থেকে সি বিন্দুর এই অংশটা দূরত্বে এতটা, তাহলে প্রতিবিম্বও ঠিক তৈরি হবে কতটা দূরত্বে, এতটা দূরত্বে। নিচের অংশটা হলো এই পেটটা, দেখা এতটা দূরত্বে আছে, তাহলে পেটটার প্রতিবিম্বও তৈরি হবে এতটা দূরত্বে। এই মাথাটা কতটা দূরত্বে আছে, এতটাই, তাহলে মাথাটার প্রতিবিম্বও তৈরি হবে এতটা দূরত্বে। তাহলে সিটা কেমন হয়ে গেল, এরকম। তাহলে সিটা কিরকম ছিল আর কিরকম হয়ে গেল। যদি আমি বলি এই অংশটা দেখো এইটুখানি দূরত্বে, তাহলে এইটুখানি দূরত্বে তৈরি হলো। এই অংশটা মাথাটা একটু বেশি দূরত্বে, মাথাটা বেশি দূরত্ব হলো। এই অংশটা এই যে এই বিন্দুটা আরো বেশি দূরত্বে, এই বিন্দুটা আরো বেশি দূরত্বে তৈরি হলো। তাহলে আমার এখন তৈরি হলো কি, আমার এখন তৈরি হলো এ। আমার কি এই দুটো এর মধ্যে কিছু পার্থক্য বোঝা যাচ্ছে? দুটো দেখো একই রকম দেখতে, কিছু পাল্টায়নি। কিন্তু যখন আমি বলছি সিটা দেখো উল্টে গেছে। এই যে পাশাপাশি পরিবর্তন, তোমরা যদি আয়নার সামনে গিয়ে দাঁড়াও দেখবে তোমার বাঁ দিকটা ডান দিক, ডান দিকটা বাঁ দিক মনে হচ্ছে। এই যে পাশাপাশি পরিবর্তন, এইটাকে বলে পার্শ্বীয় পরিবর্তন। তাহলে যে লেটারগুলোর এই পরিবর্তন ঘটে তাদের আমরা বলবো যে এদের পার্শ্বীয় পরিবর্তন ঘটছে, অর্থাৎ যারা উল্টে যায় তাদের পার্শ্বীয় পরিবর্তন ঘটে। আর কিছু কিছু লেটার যেমন এ, এম, ইউ, যা সিমেট্রিক, অর্থাৎ যাদের মাঝামাঝিতে ভাগ করলে দুটো একই রকম পাওয়া যাবে, তারা হচ্ছে কি বলবো, তাদের পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। যেমন ডিটা দেখো যদি মাঝখান দিয়ে ভাগ করে একই রকম না, কিন্তু যদি তুমি বলো এটা যদি মাঝখান দিয়ে ভাগ করো দেখো দুটো একই রকম, এই দিকটা যেমন দেখতে এই দিকটাও তেমন দেখতে। ঠিক আছে, তাহলে কিছু কিছু লেটারের পার্শ্বীয় পরিবর্তন ঘটে, কিছু কিছু ঘটে না। যেমন কি কি ঘটনা বললাম, এম, ইউ, ভি, ডাব্লিউ, এই লেটারগুলো পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। কিন্তু বাকি সি, ডি, ই, এফ, জি, এইচ এর পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। আই এর পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। জে এর ঘটে, আর কি কি ঘটে না, আই ঘটে না। জে, কে, এল, এম এর তো বলেছি, এন, ও এর পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স এর পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। ওয়াই যদি এরকম লেখা হয় তাহলে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না, যদি এরকম লেখা হয় তাহলে পার্শ্বীয় পরিবর্তন বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের কখনো ঘটে কখনো ঘটে না, সেটা নির্ভর করবে কীরকম লেখা আছে তার উপরে। ওয়াই, জেড, ঠিক আছে, তাহলে এই লেটারগুলোর পার্শ্বীয় পরিবর্তন ঘটে না, বাকি লেটারের পার্শ্বীয় পরিবর্তন ঘটে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।